19 জানুয়ারি 2012 ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কিছু বিপদগামী সেনা অফিসার অভিযানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা নষ্ট করে দেওয়া হয়েছে। ISPR এর তথ্য মতে সেই অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা অফিসারের নাম মেজর সৈয়দ জিয়াউল হক, কিন্তু পরবর্তীতে আরো জানা যায় তিনি এক বড় মাপের জঙ্গি, বলতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গি, কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি একসাথে বাংলাদেশের সমস্ত জঙ্গি সংগঠন সহ পাকিস্তানের ISI এর হয়ে নেতৃত্ব দিয়েছেন। কখনো হিজবুত তাহরির, কখনো আনসারুল বাংলা, কখনো JMB, আবার কখনো আল কায়দা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর সাথে নাকি তার ব্যাপক যোগাযোগ রয়েছে। তথাকথিত বেশি জঙ্গি মাদ্রাসা থেকে বের হলেও এই জিয়াউল হকই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে বের হয়েছিলেন। কিন্তু আসল সত্যিটা কি? মেজর সৈয়দ জিয়াউল হক কি আসলেই একজন বড় মাপের জঙ্গি, নাকি এর পেছনে রয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা গভীর ষড়যন্ত্র? এই মেজর জিয়া হচ্ছে একজন ব্রিলিয়েন্ট অফিসার। Major Jia was outstanding officer of 21st Long Force. He was short of honor. মেজর জিয়াউল হক 41তম বিএমএ লং কোর্সের শ্রেষ্ঠ অফিসার। ইন্টারমিডিয়েটে তিনি কুমিল্লা বোর্ডে 17তম স্থান অধিকার করেন। শ্রেষ্ঠ অফিসার, বেস্ট অফিসার। সে নীতিবান এবং আদর্শবান, তাকে কেনা যায় না। চাকরি জীবন যখন শুরু হয়েছিল, যাদেরকে আমরা রোল মডেল বা আমাদের সামনে আইডল হিসেবে দেখতাম, মেজর জিয়া ছিলেন তাদেরই একজন। অসম্ভব মেধাবী একজন চৌকস একজন অফিসার ছিলেন। অতুলনীয় একজন সে মেধার অধিকারী ছিল। He was an excellent officer, outstanding officer, এবং তখন দেখেই আমি বুঝেছি সে একদিন এই সেনাবাহিনীর হাল হয়তো ধরবে। অত্যন্ত দুরন্তপনা একটা ছেলে, এবং আমার দেখা সুপার হিউম্যান কোয়ালিটি বলতে যেটা থাকে জিয়ার মধ্যে সেটা ছিল। স্যালিউট টু জিয়া। জিয়া এমন ইন্টেলিজেন্ট অফিসার, যে সময়ে কম্পিউটার আর্মিতে চালুও হয় নাই, সে সময় হি ওয়াজ এক্সপার্ট ইন আইটি। আইটি এক্সপার্ট ছিল এবং আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট। আইকিউ তার ছিল টপ লেভেলের আইকিউ। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। আজকে আপনাদেরকে এমন এক হতভাগা ব্যক্তির গল্প শোনাবো যিনি বাংলাদেশ আর্মির বেস্ট অফ বেস্ট আর্মি অফিসার থেকে হয়ে গিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি। কিন্তু কিভাবে? চলুন আজকে আপনাদেরকে মেজর জিয়াউল হকের জঙ্গি হয়ে ওঠার গল্প জানাবো। 7 নভেম্বর 1978 সালে সিলেটের মৌলভীবাজারের মোস্তফা বিআই প্রতিষ্ঠিত ব্যবসায়ী জিল্লুল হক ও তার স্ত্রী জাহানারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন মেজর জিয়া। পুরো নাম সৈয়দ জিয়াউল হক। সৈয়দ বংশ সরাসরিভাবে সংযুক্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এসেছিলেন হযরত শাহ মোস্তফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সৈয়দ জিয়াউল হক এই শাহ মোস্তফা ইয়ামিনীর পরবর্তী বংশধর। জিয়াউল হকের আরো 2টি বোন রয়েছে। জিয়ার বেড়ে ওঠা মৌলভীবাজারেই। ছোট থেকেই তিনি ছিলেন অনেক চতুর ও মিশুক প্রকৃতির, সেই সাথে প্রচন্ড ট্যালেন্টেড। ছোটবেলায় তিনি সিলেটের দ্য ফ্লাওয়ার কেজি স্কুলে লেখাপড়া করেন। ক্লাস 6-এ উঠে উনি ভর্তি হন দ্য হোলি চাইল্ড প্রি ক্যাডেট হাই স্কুলে। 1995 সালে মাধ্যমিক শেষ করার পরে তিনি ভর্তি হন সিলেট ক্যাডেট কলেজে। 1997 সালে তিনি তার উচ্চ মাধ্যমিক শেষ করেন এবং একই বছরের নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করেন। বিএমএতে প্রশিক্ষণকালে তিনি হয়ে ওঠেন সবার সেরা। পিটি, ড্রিল, চতুরতা সবকিছুতেই হয়ে ওঠেন অদম্য। 2 বছর কঠোর পরিশ্রম শেষে অফিসার্স পাসিং আউট প্যারেডে তাকে সর্ড অফ অনর সম্মাননা দেওয়া হয়। আপনারা কি জানেন এই সর্ড অফ অনর সম্মাননা কাকে দেওয়া হয়? এই সম্মাননা দেওয়া হয় সেই ক্যাডেটকে যে তার কোর্সের সর্বমোট পারফরমেন্সের সেরা হয়ে থাকে, যার মধ্যে থাকে একাডেমিক ফলাফল, সামরিক প্রশিক্ষণ, ড্রিল, ট্যাকটিক্স, বেস্ট ফায়ারার, লিডারশিপ কোয়ালিটিস, শৃঙ্খলা ও আচরণ। সেই সাথে তিনি বিএমএতে ছিলেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার
যা প্রশিক্ষণরত ক্যাডেটদের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব। মাত্র 4 মিনিট 43 সেকেন্ডে 1 কিলোমিটার দৌড় শেষ করার এক অনন্য রেকর্ড ছিল তার, যা ওই সময় পর্যন্ত বিএমএতে অন্য কারোরই ছিল না। এক কথায় পুরো ব্যাচের বেস্ট অলরাউন্ডার ক্যাডেটকে এই সর্ড অফ অনর সম্মাননা দেওয়া হয়। এই সর্ড অফ অনর শুধু কোনো সম্মাননা নয়, এটি প্রমাণ করে যে সেই অফিসার পুরো কোর্সে সবচেয়ে দক্ষ ক্যাডেট অফিসার এবং ভবিষ্যতে আর্মির সবচেয়ে দক্ষ লিডার হওয়ার যোগ্যতা রাখে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সর্ড অফ অনর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জিয়াউল হকের হাতে তুলে দিয়েছিলেন। সেই সাথে বেস্ট পারফরমেন্সের জন্য 2টি স্বর্ণ পদকও পান, যার মধ্যে একটি ডক্টর কুদরতি খুদা গোল্ড মেডেল। জিয়া সেকেন্ড লেফটেন্যান্ট থেকে কমিশন পেয়ে লেফটেন্যান্ট হিসেবে জয়েন করে বাংলাদেশের অন্যতম বেস্ট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে 26 ইস্ট বেঙ্গল। 26 ইস্ট বেঙ্গল জিয়ার প্যারেন্ট ইউনিট। সময়ের সাথে সাথে জিয়া বেস্ট অফ বেস্ট হয়ে ওঠেন। জিয়া নিজেকে এবং নিজের মেন্টালিটিকে এমনভাবে গড়ে তোলেন যে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, প্রমোশনাল ট্র্যাপ কোনো কিছুই যেন তাকে কোনোদিন স্পর্শ করতে না পারে। সেই সাথে কঠোর প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলেন। জিয়াউল হক 17 বীর এবং 22 বীরের সাথে হিল ট্র্যাক্সেও কাজ করেছেন। সেই সাথে এসআইএনটিতেও ছিলেন এবং রংপুর অপারেশন সংক্রান্ত সমস্ত পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ করার প্রধান শাখাতেও দায়িত্বরত ছিলেন। 2005 সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি পাওয়ার পরে ঘটা করে পারিবারিক পছন্দে বিয়ে করেছিলেন জিয়া। সবকিছু ঠিকঠাকই চলছিল। এর মাঝখানে জিয়া এক পুত্র সন্তানের বাবাও হন। এর মাঝে তিনি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে MIST-তে CSC কমপ্লিট করে ফেলেন। 2008 সালে জিয়ার ছেলের বয়স যখন মাত্র 3 বছর, তখন তার প্রথম স্ত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। থাইল্যান্ডেও নেওয়া হয়েছিল তাকে, কিন্তু শেষমেশ কোনোভাবে বাঁচানো যায়নি তাকে। সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এই মারা যান তিনি। এর মধ্যেই তিনি মেজর পদবিতে পদোন্নতি পান। এরপরে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন। এই পরিবারে জিয়ার একটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। আর তারপরে বাংলাদেশের ইতিহাসে রচিত হয় বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত কালো অধ্যায়ের। আমরা হারাই 57 জন চৌকস দেশপ্রেমিক বীর অফিসার, আর সেনাবাহিনী হারায় তার কাঠামোকে। এজন্যই মেজর জিয়া সহ দেশপ্রেমিক অফিসারদের বুকে চাপা কষ্ট শুরু হয়। তিনি ছিলেন সেই তরুণ অফিসারদের মধ্যে একজন, যার উপরে এই নৃশংস হত্যাকাণ্ডর একটি গভীর ছাপ এঁকে যায়। কোনোভাবেই নিজের সহজাত সহকর্মীদের এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না জিয়া সহ আরো বেশ কয়েকজন দেশপ্রেমিক অফিসার। পিলখানায় যারা নিহত হয়েছিল তারা ছিলেন তাদেরই সিনিয়র, জুনিয়র কিংবা কোর্সমেট। অনেক অফিসার তখন থেকেই ক্ষোভ প্রকাশ করা শুরু করেন এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। প্রধানমন্ত্রী, আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ব্ল্যাক পাঠাতেন, আবার আপনার মন্ত্রী না। কিন্তু ক্ষমতাবানদের কাছে প্রশ্ন তোলা সেই অফিসাররা হয়ে গেলেন হুমকি। এই সকল অফিসারদেরকে বিভিন্নভাবে টার্গেট করা হয়। অনেক অফিসারকে গুম করা হয়, অনেককে জোরপূর্বক রিজাইন করানো হয়, কাউকে কাউকে মিথ্যা বোমা হামলার গল্প দিয়ে জেলে দেওয়া হয়। তখন এর মধ্যে অনেক অফিসাররাই বুঝতে পারেন যে তাদেরকে সরিয়ে তাদের জায়গায় ভারতীয় র এর অফিসারদেরকে বসানো হচ্ছে। সেই সময় বিগত ফ্যাসিস্ট সরকার একটি নজিরবিহীন স্টিং অপারেশন চালায়। অনেক অফিসারই এই স্টিং অপারেশনে অপমানিত হন, বহিষ্কৃত হন। আর তারপরেই দেশপ্রেমিক অফিসাররা বুঝতে পেরেছিল এটি কোনো বিডিআর বিদ্রোহ ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আর এর সাথে সরাসরিভাবে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা
ও ভারত জড়িত। আর এই ব্যাপারটাই সেই সমস্ত সেনা অফিসারদেরকে ভেতর থেকে একদম নাড়িয়ে দিয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর কাঠামোকে ভেঙে দেওয়া হয়। সৈনিকদের সাথে অফিসারদের এবং অফিসারদের সাথে সৈনিকদের একটা বিশাল দূরত্ব সৃষ্টি হয়। সেনাবাহিনীকে সময়ের সাথে সাথে অচল করে দেওয়ার প্রচেষ্টা চলতে থাকে। অপারেশনাল ট্রেনিং কার্যক্রম বাদ দিয়ে সেনাবাহিনীতে এমন কিছু কার্যক্রম চলতে থাকে যেগুলো ভবিষ্যৎ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কোনো কাজেই আসবে না। কিছু কিছু এমন অপ্রয়োজনীয় প্রজেক্ট আসতে থাকে যেগুলোর মাধ্যমে সৈনিকদেরকে অপ্রয়োজনে ব্যস্ত রাখা হয়। দেখেন, পিলখানা হত্যাকাণ্ডে যে শেখ হাসিনা এবং ভারতের সরাসরি হাত ছিল সেটা আপনারা কম বেশি সবাই জানেন। ভারতের পরিকল্পনা এমন ছিল যে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি পাপেট রাজ্যে পরিণত করবে। আর একটা দেশের শক্তির মূল কাঠামোই হলো সেই দেশের সেনাবাহিনী। 2009 সালে পিলখানায় অফিসার হত্যাকাণ্ড অভিযানের মধ্য দিয়ে সেই লক্ষ্য অনেকটাই সফল হয়ে যায়। কিন্তু তারপরে শেখ হাসিনা ও ভারতের এই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ায় দেশপ্রেমিক কিছু সেনা অফিসার। তারা দরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে বাধে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। আর সেজন্যই এক এক করে বাছাই করে সেই সমস্ত অফিসারদেরকে পদ থেকে সরিয়ে ফেলার এক সূক্ষ্ম পরিকল্পনা করে শেখ হাসিনা ও ভারত। ভারত আর শেখ হাসিনা খুবই ভালো করেই জানতো যে আমাদের দেশের কাঠামো নষ্ট করতে চাইলে তাদের দুইটি জিনিসের উপরে অ্যাটাক করতে হবে। প্রথমটি হলো আমাদের ইসলাম, আমাদের ইমান, আর দ্বিতীয়টি হলো আমাদের সেনাবাহিনী। অনেক বড় বড় অফিসার আছে যারা কেউ কেউ টাকার লোভে, কেউ প্রমোশনাল লোভে, কেউ বা হানি ট্র্যাপে পড়ে ভারতের রয়ের সাথে কাজ করতে রাজি হয়। কিন্তু ভারত এটা ভালোভাবেই জানতো যে সেনাবাহিনীতে যারা প্র্যাকটিসিং মুসলিম আছে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদেরকে তারা কোনো প্রলোভন দেখিয়েই কিনতে পারবে না। তারা কখনোই নিজের দেশকে বিক্রি করবে না। যতদিন আর্মিতে অফিসার সৈনিকরা নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখবে, ততদিন বাংলাদেশকে পাপেট রাজ্য বানানো কঠিন হয়ে যাবে। ভারতের এই ষড়যন্ত্র জানার পরে সেনাবাহিনীর কয়েকজন দেশপ্রেমিক অফিসাররা মিলে সিদ্ধান্ত নেন সামরিক অভিযান পরিচালনা করার। অফিসাররা মিলে সিদ্ধান্ত নেন যে এখনই যদি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করা হয় তাহলে ভারতের হাত থেকে বাংলাদেশকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে তার হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর এটি ছিল সর্বপ্রথম উদ্যোগ। দেশ বাঁচানোর পরিকল্পনার নেতৃত্ব দেওয়া সেই অংশে ছিলেন বীর মেজর সৈয়দ জিয়াউল হক। পরিকল্পনা ছিল 2011 সালের ডিসেম্বরের কোনো একটা সময় সেই অভিযান পরিচালনা করার। কিন্তু কোনো একভাবে এই অভিযানের কথা জেনে গেলে এর মাঝেই মেজর জিয়াউল হককে সাভার থেকে লগ এরিয়া যাবার পথে ডিজিএফআই এর মাধ্যমে অপহরণ করা হয়। তাকে বিভিন্ন টর্চার ও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মেজর জিয়া ছিলেন অত্যন্ত বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি। তিনি তাদের সাথে এমনভাবে আচরণ করেন যে তারা এটা ভাবতে বাধ্য হয় যে জিয়া এখন আমাদের সাথেই কাজ করবেন, জিয়া এখন আমাদের হয়েই কাজ করবেন। কিন্তু এর আড়ালে মেজর জিয়ার ছিল একটি পরিকল্পনা যে কিভাবে এদের হাত থেকে বেঁচে ফেরা যায়। তিনি তখন সেই কর্মকর্তা অফিসারদেরকে বলেন তার সমস্ত তথ্য ও তার সাথে জড়িত অনেক বড় বড় অফিসারদের অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস একটি পেন ড্রাইভে আছে। তোমরা যখন আমাকে সাভার থেকে ধরেছিলে তখন সেই পেন ড্রাইভ আমি সেখানেই ফেলে দিয়েছিলাম। এই কথা শুনে ডিজিএফআই এর একটি দল চলে যায় নির্দিষ্ট জায়গায় পেন ড্রাইভ খোঁজার লক্ষ্যে। কিন্তু অনেক খোঁজার পরেও তারা পেন ড্রাইভের সন্ধান পায় না। এরপরে সেই দিন রাতেই মেজর জিয়াকে সহ পেন ড্রাইভ খুঁজতে নিয়ে যায় ডিজিএফআই। টানা 2 দিন সেখানে বন্দী থাকা অবস্থায় মেজর জিয়ার আচরণ এমন ছিল যে মেজর জিয়ার ওপরে তাদের এক প্রকার আস্থা জন্মায়। আর এই জন্যই ডিজিএফআই এর লোকদের মেজর জিয়ার উপরে খুব একটা নজর ছিল না। আর মেজর জিয়া তার অসাধারণ বুদ্ধিমত্তার জোরে এই ফাঁকে সেই রাতের অন্ধকারে ওখান থেকে পালিয়ে যায়। আর তারপরেই সর্বপ্রথম তিনি তার ইউনিফর্ম খুলে সাধারণ পোশাক পরে নেন। পালানোর পরে মেজর জিয়া এমন একটা জায়গায় আশ্রয় নিতে চাচ্ছিলেন যার সাথে তিনি আজ পর্যন্ত ফোনে কথা বলেননি। কারণ ডিজিএফআই অবশ্যই তার ফোন ট্র্যাক করে সেই সমস্ত জায়গায় মেজর জিয়াকে খোঁজার চেষ্টা করবে। আর এরকমই একজন ব্যক্তি হলেন ইসলামিক প্রকাশনালয় সিয়াম পাবলিকেশনের আলেম আহমেদ রাফি। ওনার বাসা ছিল বাড্ডায়। ওখানে মেজর জিয়া কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। ওখানে কিছুদিন আশ্রয় নেওয়ার পরে মেজর জিয়া তার এক ছোট ভাইয়ের বাসায় আশ্রয় নেন। আর এই মেজর জিয়াকে আশ্রয় দেওয়ার জন্য এই দুইজনকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করে। আর এর মধ্যেই শুরু হয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিস্ট ক্যারিয়ারের অন্যতম সবচেয়ে বড় নাটক, দ্য জঙ্গি কার্ড।
19 জানুয়ারি 2012 আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা নষ্ট করে দেওয়া হয়েছে। আইএসপিআর এর দাবি, কিছু বিপদগামী অফিসার অভিযান করার চেষ্টা করেছিল এবং দেশপ্রেমী কিছু সেনা অফিসার সেই অভিযান থামিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে এর আগেও অনেকবার অভিযান হয়েছে, কিন্তু এই ঘটনাকে শুরু থেকে ফ্যাসিস্ট হাসিনার মাস্টার প্ল্যানের অংশ হিসেবে প্রথম আলো জঙ্গি অভিযান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই মেজর জিয়াকে তারা জঙ্গি হিসেবে প্রতিটি সংবাদে উপস্থাপন করেছে। সেই সময় প্রথম আলো সমস্ত নিউজ পর্যালোচনা করলে দেখা যাবে, মেজর জিয়াকে নিয়ে করা তাদের প্রতিটি নিউজে মেজর জিয়ার নামের আগে জঙ্গি শব্দ বসানো হয়েছে। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী কারো নামের পূর্বে খুনি, ধর্ষক, জঙ্গি ইত্যাদি বিশেষণ ব্যবহার করতে হলে সেই ব্যক্তিকে অপরাধটি স্বীকার করতে হবে অথবা তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। তাহলে কোনো প্রমাণ ছাড়া মেজর জিয়া ঠিক কোন পদ্ধতিতে জঙ্গি হয়ে গেলেন? 2022 সালের 15 ফেব্রুয়ারিতে প্রথম আলো মেজর জিয়ার বাবার একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সাক্ষাৎকারের হেডলাইন ছিল, জঙ্গি জিয়া সম্পর্কে তার বাবা, সে ছিল ধর্মান্ধ ও একরোখা, কিন্তু পরবর্তীতে তদন্ত করলে তার বাবার কাছে থেকেই জানা যায় ভিন্নতা। তখন যে পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতির শিকার হয়ে আমি এটা বলতে পারি। এটা না হলে আপনার অত্যাচার হয়ে যেত। আমি হয়তো আয়না করে থাকি। উনি বললো যে আমি সাংবাদিক ও আই রিপোর্ট এগেইনস্ট সামথিং, উনি নাকি বিশেষ বললে যে জানেন আপনার কিন্তু ক্ষতি হতে পারে, দেখো আপনি একটু ট্রেস করতেছে, বুঝলেন? যদি আমি উনার পক্ষে আনসার না করি তাইলে আমার তো আয়না করে করে। মেজর জিয়ার বাবার বক্তব্য অনুযায়ী আশা করি যে বুঝতেই পেরেছেন যে মেজর জিয়ার বাবাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবং বিভিন্ন হুমকি ও ভয়ভীতির মাধ্যমে জোর করে সেই জবানবন্দি নেওয়া হয়েছিল। তাদের ইচ্ছামতো বক্তব্য না দিলে মেজর জিয়ার বাবাকে গ্রেপ্তার ও বিভিন্ন হুমকি দেন সেই সাংবাদিক শেখ সাবিহা আলম। সেই আর্টিকেল অনুযায়ী একটি মানুষের দ্বিতীয় বিবাহ করা এবং নামাজ পড়া সেই মানুষকে জঙ্গি বলার জন্য যথেষ্ট। আর তারপরে মেজর জিয়া ও তার পরিবারের উপরে এক প্রকার আযাব নেমে আসে। এমন পরিস্থিতি দেখে কিছু সৎ ও দেশপ্রেমী বিএনপি নেতাদের সহযোগিতায় মেজর জিয়া এভাবে পালিয়ে থেকে কিছুদিনের মধ্যেই দেশ ত্যাগ করেন। আর তারপর থেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনার জঙ্গি খেলা শুরু হয়। নামে বেনামে যারাই ভারত বিরোধী ছিল অথবা তাকে সমর্থন করত না, তাদেরকে বেছে বেছে খুন ও গুমের শিকার করা হতো। আর এরপরে এই ধারাবাহিকতা চলতে থাকে বছরের পর বছর। মেজর জিয়াউল হককে বানানো হয় জঙ্গি কার্ডের পোস্টার বয়। কিশোরগঞ্জের শোলাকিয়া হামলা ও হলি আর্টিজানের হামলায় তাকে মূল মাস্টারমাইন্ড করে আনা হয়। তাকে আটক করতে না পেরে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে লেগে যায়। তাকে বানিয়ে দেওয়া হয় জঙ্গি কার্ডের পোস্টার বয়। তাকে কাল্পনিকভাবে অনেকগুলো সন্ত্রাসী সংগঠনের নেতা বানানো শুরু করা হয়। শুরুতে তাকে হিজবুত তাহরির নেতা বলা হয়। একসময় মেজর জিয়াকে আইএসআই এর সদস্য হিসেবে ঘোষণা করা হয়। আবার একসময় তাকে আনসারুল্লাহ বাংলা টিমের নেতাও বলা হয়। কিন্তু বাস্তবতা হলো, একজন মানুষ একই সাথে এতগুলো জঙ্গি সংগঠনের নেতা কোনোভাবেই হতে পারে না। এটি সম্পূর্ণ কাল্পনিক এবং অবাস্তব। আর তারপরে মেজর জিয়ার বিরুদ্ধে সাজানো হয় ডজন খানেক হত্যা মামলা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, এই বিশাল মিডিয়া হাইপের পরেও গুলশান কিংবা শোলাকিয়া কিংবা কল্যাণপুরের ঘটনাগুলোতে সৈয়দ জিয়াউল হকের নামে কোনো মামলায় দায়ের করা হয়নি। এমনকি এই হামলার অভিযোগপত্রেও তার নাম যোগ করা হয়নি। কিন্তু কেন? এর কোনো সুনির্দিষ্ট কারণ আজ পর্যন্ত জানা যায়নি। আর তার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো সাজানো হয়েছিল তার মধ্যে অন্যতম হলো অভিজিৎ রায় হত্যা মামলা, জুলহাস মান্নান হত্যা মামলা, ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলা। তার বিরুদ্ধে সর্বমোট 7টি মামলা করা হয়, যার মধ্যে 3টি মামলার রায়ে তিনি এখন ফাঁসির আসামি। এ সকল মামলার অনেক আসামিদেরকে গুম করে জবরদস্তি করে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। বিভিন্ন অপকর্মের সাথে চাপ দিয়ে মেজর জিয়ার কথা যোগ করে দেওয়া হয়েছে। যদি কোনো মামলায় আসামিদেরকে গুম রেখে তাদের উপরে নির্যাতন করে 164 ধারার জবানবন্দি নিয়ে সেই জবানবন্দির ভিত্তিতে ফাঁসির রায় দেওয়া হয়, তাহলে সেটি কি আদৌ ন্যায় বিচার? মেজর জিয়াউল হকের বিরুদ্ধে নিম্ন আদালতে 3টি ফাঁসির সাজা দেওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই 3টি রায় দেওয়া হয়েছে জনাব মুজিবুর রহমান নামক একজন বিচারকের আদালতে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেই বিচারক জনাব মুজিবুর রহমানকে বিগত ইন্টারিম সরকার তার আওয়ামী ট্র্যাক রেকর্ডের কারণে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়। এখন আপনারাই বলুন, যদি সঠিক তথ্য প্রমাণ থাকতো তাহলে এরকম আওয়ামী ঘরানার বিচারকের কোর্টেই কেন 3টি ফাঁসির আদেশ দেওয়া হলো? 2 আগস্ট 2016
তৎকালীন আইজিপি শহীদুল হক জাতীয় গণমাধ্যমে দাঁড়িয়ে ঘোষণা করলেন, গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুর ঘটনার মাস্টারমাইন্ড বরখাস্তকৃত মেজর জিয়া। সকল টিভি মিডিয়াতে সেটি ফলাও করে প্রচার করা হলো। কিন্তু মেজর জিয়ার এই সমস্ত ঘটনায় সম্পৃক্ত থাকার কোনো তথ্য অথবা কোনো সঠিক প্রমাণ তারা দিতে পারেনি। তার মানে এটি সম্পূর্ণ একটি বানোয়াট ও ভিত্তিহীন এবং হাস্যকর একটি অভিযোগ। মেজর জিয়াকে ধরতে পুলিশের তরফ থেকে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এই জঙ্গি নাটকের বলি হয়েছিলেন আরও একজন দেশপ্রেমিক অফিসার, মেজর জাহিদ। আমার চ্যানেলে মেজর জাহিদের একদম সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিও শেষ করে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। হাসিনা সরকার এই জঙ্গি নাটকের মধ্য দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে যে আমি তোমাদের সেভিয়র, আমাকে ছাড়া বাংলাদেশের অবস্থা হবে করুণ। আমাদের চোখে কাঠের চশমা পরিয়ে রেখেছে। মেজর জিয়াকে নিয়ে সে হাউসফুল শো করেছে। সেটার মাধ্যমে শুধু বাংলাদেশের কাছে না, পুরো বিশ্বের কাছে আমাদের দেশের গর্ব, আমাদের সেনাবাহিনীকে ছোট করেছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য। 2011 সাল থেকে 2024 সালের অভ্যুত্থানের আগ পর্যন্ত মেজর জিয়ার পরিবারের অনেকেই, মেজর জিয়ার বন্ধুবান্ধব এবং পরিচিত অনেকেই ভেবেছিল যে মেজর জিয়া হয়তোবা এই পৃথিবীতে আর বেঁচে নেই। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেই তিনি আত্মপ্রকাশ করেন ও নিজের বিরুদ্ধে হওয়া অন্যায় সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানান দিতে থাকেন। মেজর জিয়াও বাইরে থেকে সর্বোচ্চ চেষ্টা করে গেছেন দেশে ফেরার। 2024 থেকে 2026 পর্যন্ত আন্দোলনের 2 বছর পরেও তার দেশে ফেরার তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত হয়নি। ব্যক্তিগতভাবে মেজর সৈয়দ জিয়াউল হকের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে তিনি এই ব্যাপারটা নিয়ে অনেকটাই হতাশ। আর হতাশ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? একটা ইন্টারভিউতে মেজর জিয়াকে বলতে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে আমার নাম যদি মেজর জিয়া না হয়ে মেজর মুজিব হতেন তাহলে হয়তোবা আমার সাথে এত বড় অন্যায় কখনোই হতো না। আশা করি যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি আপনারা সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমার নাম মেজর জিয়া, যদি আমার নাম মেজর মুজিবুর রহমান যদি হইতো, প্রবাবলি তখন আওয়ামী লীগ আমার নামে এত বেশি ট্যাগ লাগাইতো না, কারণ তখন তাদের দলীয় নেতা, তাদের লিডার অফ দ্য গ্রুপ, আমার নাম প্রবাবলি মেজর মুজিব হইলে তারা এই অ্যাগ্রেসিভ মিডিয়া ক্যাম্পেইনে যাইতো না প্রবাবলি আমার এই নাম নিয়ে, কারণ এটা তাদের জন্য একটা বুমেরাং হইতো। কারণ গুগলে মুজিব সার্চ দিলে দেখা যেত তখন মেজর মুজিব জঙ্গি অমুক টমুক চলে আসতো, যেটা এখন অনেক সময় কেউ প্রেসিডেন্ট জিয়া সার্চ দিলে দেখা যায় যে মেজর জিয়া জঙ্গি এই নিউজ আসতেছে। মাত্র গুটি কয়েকজন জানতো যে তিনি আসলে কিনা, তিনি আসলে একজন দেশপ্রেমিক। বাদবাকি পুরো বাংলাদেশ গত 14 বছর ওনাকে হিসেবে চিনে এসেছেন। কিন্তু তারপরে উনি তো দেশের বাইরে ছিলেন, কিন্তু ওনার পরিবার যারা এই দেশে ছিল তাদের উপর দিয়ে কি পরিমাণ অত্যাচার এবং মানসিক নির্যাতন গেছে সেটা আমরা কল্পনাতেও ভাবতে পারবো না। শুধু একবার চিন্তা করুন, তার বাবা, মা, স্ত্রী, সন্তান, বোন, পরিবারের অন্যান্য সদস্যদের উপর দিয়ে কি গেছে। তারা 2011 সালের পর থেকে এখন পর্যন্ত কোনোদিন সমাজে মাথা উঁচু করে বাস করতে পারেননি। অথচ তার কি দোষ ছিল আমাকে বলতে পারেন? যে ফ্যাসিস্টকে আমরা 2024-এ এসে চিনতে পেরেছি, সে ফ্যাসিস্টকে তিনি তার দূরদর্শিতার মাধ্যমে 15 বছর আগেই চিনতে পেরেছিলেন। এটাই কি তার দোষ, নাকি বাংলাদেশের মানুষকে সেই ফ্যাসিস্টের হাত থেকে 15 বছর আগেই রক্ষা করতে চেয়েছিলেন? এটাই তার দোষ। 2011 সাল থেকে এখন 2026 সাল, মাঝখানে 15টা বছর কেটে গেছে। এই মানুষটা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেননি, সন্তানকে বুকে টেনে নেননি, মাকে মা বলে ডেকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রাখতে পারেননি, সহধর্মিনীর কাছে নিজের মনের কথা খুলে বলতে পারেননি, বাবার পায়ে হাত দিয়ে দোয়া নিতে পারেননি। 2011 সালের পর থেকে তার বাবাকে একজন বাবা হয়ে বেঁচে থাকতে হয়েছে। জিল্লুর হকের প্রতিটি দিন, প্রতিটি সময় কিভাবে কেটেছে সেটা আমাদের কারোরই বোঝার কোনো ক্ষমতা নেই। দীর্ঘ 15 বছর সন্তানকে কাছে না পেয়ে, সন্তানকে দেখতে না পেয়ে, সন্তানের ওপরে এমন অপমানের বোঝা নিয়েই উনি মাত্র কয়েক মাস আগেই মারা গেছেন। শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য একজন মানুষ, একটি পরিবার এর থেকে আর কত বেশি স্যাক্রিফাইস করতে পারে? এর উত্তর আমার জানা নেই। 24-এর আন্দোলনের পরে উনি হয়তোবা বুক ভরা আশা বেঁধেছিলেন, এতদিন পরে হয়তো তিনি তার সন্তানদেরকে কোলে নিতে পারবেন, পরিবারের সবাই একসাথে রাতের খাবার খেতে পারবেন, হয়তোবা ফিরতে পারবেন তার আগের স্বাভাবিক জীবনে। মায়ের পা ধরে হয়তোবা বলতে পারবেন, আমাকে ক্ষমা করে দিও মা,
আমার জন্য তোমাদের এত কষ্ট, এত অপমান, এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কিন্তু তার কোনোটাই এখন পর্যন্ত সম্ভব হয়নি। মেজর জিয়ার উপরে যে 20 লক্ষ টাকার বাউন্টি ছিল সেটা প্রত্যাহার করার জন্য পুলিশ হেডকোয়ার্টারের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই বাউন্টি পুরোপুরিভাবে প্রত্যাহার করা হয়নি। আর বাকি সব মামলা এখনো হাইকোর্টে শুনানির অপেক্ষায়। সমস্ত মামলা প্রত্যাহার হলে উনি হয়তোবা খুব দ্রুত দেশে ফিরবেন ইনশাআল্লাহ। এই সূর্য সেনা, এই 20 সন্তানকে শুধু বাংলাদেশ সেনাবাহিনীতে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের খুব বেশি দরকার। বর্তমান সরকারের কাছে আমার একটাই অনুরোধ, এই বীরকে আবার বাংলার মাটিতে পা ফেলতে দিন। এই বীরকে পেয়ে পুরো বাংলা গর্ব করবে ইনশাআল্লাহ। এই বীর আমার গর্ব, এই বীর পুরো বাংলাদেশের গর্ব, এই বীর পুরো বাঙালি জাতির গর্ব। আমরা পিলখানায় 57 জন বীরকে শহীদ হতে দেখেছি। মেজর জাহিদ, মেজর সিনহা, নাম না জানা আরো অনেক বীরকেই আমরা হারিয়েছি। চাইলেও আমরা তাদেরকে আর ফিরে পাবো না, কিন্তু মেজর সৈয়দ জিয়াউল হকের মতো বীরকে আমরা আর হারাতে চাই না। যেই জাতি বীরের মর্যাদা দিতে জানে না, সেই জাতিতে কখনোই বীর জন্মায় না। আর কত বীর হারালে এই জাতি বীরের মর্যাদা দিতে জানবে? আমরা চাইলেই সামাজিক মাধ্যমে যে যার জায়গা থেকে মেজর জিয়ার এই ব্যাপারটা ট্রেন্ডিং এ নিয়ে এসে তাকে যত দ্রুত সম্ভব দেশে নিয়ে আসতে পারি। আমরা চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ট্রেন্ডিং করতে পারি, উই ওয়ান্ট জিয়া ব্যাক। দেখা হবে পরবর্তী কোনো সত্যের সন্ধানে ইনশাআল্লাহ। টিল দেন, বি সেফ, আল্লাহ হাফেজ।